আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। আমি তাসনুভা খান আঁচল, বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আজকে আমরা আমাদের ফিজিওলজি সাবজেক্টের প্রথম কার্ড সেলুলার ফিজিওলজি অ্যান্ড ব্লাডের আইটেম 5 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 5-এর টপিক হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন, মাসেল কন্ট্রাকশন অ্যান্ড ট্রান্সমিশন অফ ইম্পালসেস ফ্রম নার্ভ এন্ডিং টু দি মাসেল ফাইবার। প্রথমে আমরা নিউরোমাস্কুলার জাংশন সম্পর্কে জানব, এর ডেফিনেশন। ইচ নার্ভ এন্ডিং মেক্স আ জাংশন উইথ দি মাসেল ফাইবার নিয়ার ইটস মিড পয়েন্ট ইজ কল্ড নিউরোমাস্কুলার জাংশন। আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে নিউরোমাস্কুলার জাংশনের কম্পোনেন্টগুলো দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালার এর অ্যাক্সন অথবা নিউরন এবং পিঙ্ক কালারের এটা হচ্ছে মাসেল। তো একটি নিউরন একটি মাসেলের সাথে যে কমিউনিকেশনটা গড়ে তোলে তাই হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। আর মাঝের এই স্পেসটা ফাঁকা থাকে, যার নাম সিনাপটিক ক্লেফট। তো প্রথমত আমরা যদি প্রাইমারি কম্পোনেন্ট চিন্তা করি, আমরা তিনটা কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে প্রি সিনাপটিক মেমব্রেন, সিনাপটিক ক্লেফট অ্যান্ড পোস্ট সিনাপটিক মেমব্রেন। তাহলে আমাদের কম্পোনেন্টগুলো হচ্ছে প্রিসিনাপটিক মেমব্রেন, সিনাপটিক ক্লেফট অ্যান্ড পোস্ট সিনাপটিক মেমব্রেন। প্রিসিনাপটিক মেমব্রেন যেহেতু একটা সেল, নিউরনের সেল, তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে। আর এইখানে কিছু সিনাপটিক ভেসিকল দেখবো আমরা, এদের ফাংশন খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু পরে জানব। এখানে আমরা এই যে ভাঁজের মতো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় সাব নিউরাল ক্লেফট। অ্যান্ড মাসেল ফাইবার মেমব্রেনেও আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো। এটা ছিল আমাদের নিউরোমাস্কুলার জাংশনের কম্পোনেন্টস। এখন আমরা যদি সিনাপটিক গাটারের ডেফিনেশন দেখতে চাই, তাহলে পাবো the nerve fiber forms a complex branching of axon terminals that invaginated into surface of muscle fiber. The invaginated membrane is called synaptic gutter or trough. What is synaptic cleft? This space between nerve terminal and muscle fiber membrane is called synaptic space or cleft. It is 20 to 30 nanometer wide. এখন আসি এই নিউরোমাস্কুলার জাংশনের ফাংশন সম্পর্কে। নিউরোমাস্কুলার জাংশনের কারণে আমাদের মাসেল কন্ট্রাকশন হতে পারে, মাসেল টোন মেনটেন হয়, এছাড়াও বিভিন্ন ধরনের গ্ল্যান্ডুলার সিক্রেশনে হেল্প করে। তাহলে মাসেল কন্ট্রাকশনে নিউরোমাস্কুলার জাংশনের ভূমিকাটা আমরা একটু দেখি। এগুলো হচ্ছে আমাদের সিনাপটিক ভেসিকল, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই সিনাপটিক ভেসিকলগুলা একটি নিউরোট্রান্সমিটার কন্টেইন করে, যার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। যখনই একটি নার্ভ ইম্পালস এই নিউরনে আসে, তখন এই নিউরাল মেমব্রেনের পারমিয়েবিলিটি ক্যালসিয়ামের জন্য বেড়ে যায়, যার কারণে এখানে থাকা ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়, যার কারণে এই মেমব্রেন দিয়ে ক্যালসিয়ামের ইনফ্লাক্স হতে থাকে। এই ক্যালসিয়াম বাইন্ড করে এই সিনাপটিক ভেসিকলের সাথে, তখন এই সিনাপটিক ভেসিকলগুলো ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে তারা অ্যাসিটাইলকোলিন রিলিজ করে দেয়। অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়ে প্রথমত সিনাপটিক ক্লেফটে চলে আসে, তারপর এরা এই সোডিয়াম চ্যানেলগুলোতে থাকা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে।
এখানে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর বাইন্ড করার পরে এই সোডিয়াম চ্যানেলগুলোর ওপেন হয়ে যায়। সোডিয়াম চ্যানেলগুলোর ওপেন হওয়ার কারণে প্রচুর পরিমাণ সোডিয়াম তখন ইনফ্লাক্স হতে থাকে এই মাসেল ফাইবারের মধ্যে, যার কারণে একটি এন্ড প্লেট পটেনশিয়ালের জেনারেশন হয় এবং পরবর্তীতে অ্যাকশন পটেনশিয়ালের জেনারেশন হয়। এই অ্যাকশন পটেনশিয়াল পরবর্তীতে মাসেল ফাইবার এর উপর কাজ করে মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। যেহেতু আমরা মাসেল ফাইবার এর একটা ফাংশন পড়লাম এখানে মাসেল কন্ট্রাকশনে, তো প্রথমত আমরা মাসেলের স্ট্রাকচারাল অর্গানাইজেশন এবং মাসেল ফাইবারগুলো সম্পর্কে জানব। অর্গানাইজেশন অফ স্কেলিটাল মাসেল। মাসেল আমাদের টোটাল বডি মাসের 40% ফর্ম করে। এর রেস্টিং স্কেলিটাল মাসেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -80 to -90 মিলিভোল্ট, আর অ্যাকশন পটেনশিয়ালের ডিউরেশন 1 to 5 সেকেন্ড। অনেকগুলো মাসেল ফেসিকুলাস মিলে মাসেল ফর্ম করে, অনেকগুলো মাসেল ফাইবার মিলে আবার মাসেল ফেসিকুলাস ফর্ম করে। এই মাসেল ফাইবারগুলোর ডায়ামিটার 10 to 80 মাইক্রোমিটার। 98% ক্ষেত্রে 1 নার্ভ এন্ডিং ফর 1 মাসেল ফাইবার থাকে এবং 100 to 1000 মায়োফাইব্রিল মিলে একটি মাসেল ফাইবার ফর্ম করে এবং অনেকগুলো মায়োফিলামেন্ট মিলে মায়োফাইব্রিল ফর্ম করে। এই মায়োফাইব্রিলগুলোর মধ্যে আবার থাকে 1500 মায়োসিন অ্যান্ড 3000 অ্যাক্টিন ফিলামেন্ট। এখন যদি আমরা মাসেল ফিজিওলজি দেখতে চাই তাহলে আমরা প্রথমত এই ডায়াগ্রামে কিছু লাইন খুঁজে বের করি। আমরা এখানে 3টা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা জেড লাইন, এটা হচ্ছে আরেকটা জেড লাইন, এবং 2টা জেড লাইনের মধ্যবর্তী অংশ হচ্ছে আমাদের সার্কোমিয়ার, এবং 2টা জেড লাইনের ঠিক মিডল পয়েন্ট হচ্ছে আমাদের এম লাইন। আর এখানে আমরা এই যে মাঝের ঠিক ফিলামেন্টটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে মায়োসিন, আর এই ইয়েলো কালার থিন ফিলামেন্টটা হচ্ছে আমাদের অ্যাক্টিন। এখন আমরা এই মাসেল ফাইবারের এই ফিজিওলজিতে আমরা কিছু ব্যান্ড দেখতে পাবো। প্রথমে আমরা এ ব্যান্ড সম্পর্কে দেখি। এই যে মায়োসিন মলিকিউল এর টোটাল লেন্থটা যেই ব্যান্ড রিপ্রেজেন্ট করছে তার নাম হচ্ছে এ ব্যান্ড। আবার এই মায়োসিন মলিকিউলকে বাদ দিলে এখান থেকে অ্যাক্টিন মলিকিউল শুরু হয়ে এদিকে গিয়েছে, এবং অন্য আরেকটা মাসেলের মায়োসিন মলিকিউল শুরুর আগে এখান থেকে যে অ্যাক্টিন মলিকিউল শুরু হয়েছে, তাহলে এই পার্টটুকুতে আমরা কোনো মায়োসিন পাচ্ছি না। তো এই পার্টটুকু শুধুমাত্র অ্যাক্টিন দিয়ে গঠিত হয়েছে, যাকে বলা হয় আই ব্যান্ড। আর এ ব্যান্ডে অ্যাক্টিন থাকলেও মূলত এ ব্যান্ডকে রিপ্রেজেন্ট করে মায়োসিন। এখানে আমরা আরেকটা ব্যান্ড দেখতে পাচ্ছি এইচ ব্যান্ড, সেখানে কোনো অ্যাক্টিন ফিলামেন্ট থাকে না, এখানে শুধুমাত্র থাকে মায়োসিন ফিলামেন্ট। তাহলে আই ব্যান্ড আর এইচ ব্যান্ডের ডিফারেন্স কি? এইচ ব্যান্ডে শুধুমাত্র থাকে মায়োসিন ফিলামেন্ট অ্যান্ড আই ব্যান্ডে শুধুমাত্র থাকে অ্যাক্টিন ফিলামেন্ট। আর আমরা ছবি দেখেই বুঝতে পারছি অ্যাক্টিন ফিলামেন্টগুলো হচ্ছে থিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্টগুলো থিক ফিলামেন্ট। তাই শুধুমাত্র অ্যাক্টিন ফিলামেন্ট নিয়ে যে আই ব্যান্ড গঠিত হয় তার আরেকটা নাম হচ্ছে লাইট ব্যান্ড,
এবং মায়োসিন ফিলামেন্ট নিয়ে যে ব্যান্ডটা গঠিত হয় তার আরেকটা নাম হচ্ছে ডার্ক ব্যান্ড। এখন প্রশ্ন আসতে পারে, এইচ ব্যান্ড আর এ ব্যান্ডের মধ্যে পার্থক্য কি? এইচ ব্যান্ড শুধুমাত্র মায়োসিন নিয়েই গঠিত, কিন্তু এ ব্যান্ড মূলত মায়োসিনকে রিপ্রেজেন্ট করলেও এখানে কিছু পরিমাণ অ্যাক্টিন মলিকিউল চলে এসেছে। এই ব্যাপারটাকে যদি আমরা আরও ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের জেড ব্যান্ড এবং এটা জেড ব্যান্ড, তাহলে এর মাঝের অংশটুকু হচ্ছে আমাদের সার্কোমিয়ার এবং মিডিলে আছে হচ্ছে আমাদের মায়োসিন ফিলামেন্ট, এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। মায়োসিন ফিলামেন্ট হচ্ছে থিক ফিলামেন্ট অ্যান্ড অ্যাক্টিন ফিলামেন্ট হচ্ছে থিন ফিলামেন্ট। এখন কথা হচ্ছে যে মাসেল কন্ট্রাকশনের সময় কি হয়? মাসেল কন্ট্রাকশনের সময় এই থিন ফিলামেন্টগুলো স্লাইডিং হয়ে থিক ফিলামেন্টের ভিতর ঢুকে যায়। এই যে থিন ফিলামেন্টগুলো এই থিক ফিলামেন্টের মধ্যে করে ঢুকে গেছে, যার কারণে এই টোটাল লেন্থটা কমে গেছে এবং মাসেলটা কন্ট্রাক্ট করেছে। আচ্ছা, স্কেলিটাল মাসেল কন্ট্রাকশনের পুরো ব্যাপারটাকে যদি আমরা ছবির মাধ্যমে বুঝতে পারি তাহলে কীরকম হয়, সেজন্যই আমি এখানে কিছু ছবির সিরিজ করেছি। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাসেল রিল্যাক্স স্টেটে আছে, এরপর যখন মাসেলটি কন্ট্রাক্ট করতে যাবে তখন তার পরিস্থিতি এরকম হবে। তাহলে মাসেল কন্ট্রাকশনের জন্য কে কে দায়ী? মাসেল কন্ট্রাকশন হয় মাসেলের মধ্যে থাকা মাসেল ফাইবারের কারণে। অর্থাৎ একটা মাসেলকে জুম করলে আমরা এরকম কিছু মাসেল ফাইবার দেখতে পাবো। এগুলো হচ্ছে আমাদের মাসেল ফাইবার। এই প্রতিটা মাসেল ফাইবারের কিছু কন্ট্রাকটাইল ইউনিট আছে যাকে বলা হয় সার্কোমিয়ার। সার্কোমিয়ারে থাকে দুই ধরনের মায়োফিলামেন্ট, এর মধ্যে এক ধরনের মায়োফিলামেন্ট হচ্ছে অ্যাক্টিন এবং অপর ধরনের মায়োফিলামেন্ট হচ্ছে মায়োসিন। এই অ্যাক্টিন ও মায়োসিন একটি ক্রস ব্রিজ বা ক্রস লিঙ্কেজ গঠনের মাধ্যমে মাসেল কন্ট্রাকশন সম্পন্ন করে। এখানে আমরা মায়োসিন আর অ্যাক্টিন মলিকিউল সম্পর্কে দেখব। এটা হচ্ছে মায়োসিন ফাইবার, এটা হচ্ছে অ্যাক্টিন ফাইবার। মায়োসিন ফাইবারটা একটু ঠিক থাকে, যার কারণে একে থিক ফিলামেন্ট বলে এবং অ্যাক্টিনকে বলা হয় থিন ফিলামেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাক্টিন এন্ড মায়োসিন এখানে সার্কোমিয়ারের মধ্যে রিল্যাক্সেশন স্টেজে আছে। এটা যখন কন্ট্রাকশন স্টেজে যায় তখন এই থিন অথবা অ্যাক্টিন ফিলামেন্টগুলো মায়োসিনের উপর স্লাইড করে কাছাকাছি চলে আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিন ফিলামেন্টগুলো স্লাইড করে কাছাকাছি চলে এসেছে, এরা মায়োসিনের উপর স্লাইড করেছে, যার কারণে এই টোটাল লেন্থটা কমে গিয়ে এই রকম হয়েছে, যার কারণে একটা স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট করতে সক্ষম হয়।
এই অ্যাক্টিন ফিলামেন্টের মায়োসিন ফিলামেন্টের উপর এই স্লাইডিং করার প্রসেসকে বলা হয় ক্রস ব্রিজ ফর্মেশন, এবং এই ক্রস ব্রিজের মাধ্যমেই স্কেলিটাল মাসল কন্ট্রাক্ট করতে সক্ষম হয়। এখন আমরা অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্টের কেমিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে জানব। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাক্টিন ফিলামেন্টের ছবি। অ্যাক্টিন ফিলামেন্টের 3 ধরনের কম্পোনেন্ট থাকে। একটাকে বলা হয় এফ অ্যাক্টিন অথবা অ্যাক্টিন, ট্রপোনিন, অ্যান্ড অ্যানাদার ইজ ট্রপোমায়োসিন। দেখতে পাচ্ছি যে ট্রপোমায়োসিনটা স্পাইরালি এফ অ্যাক্টিনকে পেঁচিয়ে রেখেছে। এখন যদি আমরা মায়োসিন মলিকিউল সম্পর্কে দেখতে চাই, মায়োসিন মলিকিউলের একটা টেল থাকে এবং থাকে একটা হেড। আমরা অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন মলিকিউলের স্ট্রাকচার সম্পর্কে জানব। অ্যাক্টিন ফিলামেন্ট is 1 micrometer long. It is composed of 3 protein. এটার কম্পোনেন্ট হচ্ছে এফ অ্যাক্টিন, ট্রপোমায়োসিন অ্যান্ড ট্রপোনিন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি 2D পিকচার অফ অ্যাক্টিন। এখানে অ্যাক্টিভ সাইট দেখানো হচ্ছে, অ্যান্ড এগুলো হচ্ছে ট্রপোনিন মলিকিউল। এটা এফ অ্যাক্টিন, আর এফ অ্যাক্টিনকে স্পাইরালি র্যাপ করে থাকে হচ্ছে ট্রপোমায়োসিন। The base of actin filaments are inserted into Z disc. Tropomyosin wrapped spirally around the sides of double-stranded F-actin protein. Under resting condition, tropomyosin lies on top of the active sites of actin strands. So attraction cannot occur between actin and myosin filaments. Troponins are attached intermittently along the sides of tropomyosin. It is believed that troponins are responsible for attachment between F-actin and tropomyosin. Three protein subunits for troponin C. They are troponin I, troponin C, troponin T. আমরা এভাবে মনে রাখতে পারি ICT. Troponin I এর ফাংশন কি? Troponin I has strong affinity for F-actin. Troponin C has strong affinity for calcium ion, and troponin T has strong affinity for tropomyosin. এখন আমরা মায়োসিন ফাইবার সম্পর্কে জানব। It is 1.6 micrometer long, each composed of 200 or more myosin molecule. Each myosin molecule has 4,08,000 molecular weight. মায়োসিন মলিকিউলে মোট 6টা চেইন থাকে, এর মধ্যে 2টা থাকে হেভি চেইন অ্যান্ড 4টা থাকে লাইট চেইন। হেভি চেইনের মলিকুলার ওয়েট 2 লাখ অ্যান্ড লাইট চেইনের মলিকুলার ওয়েট 20,000। এটা হচ্ছে মায়োসিন ফাইবারের ডায়াগ্রাম। স্কেলিটাল মাসল কিভাবে কন্ট্রাক্ট করে আমরা এখন তা জানব। প্রথমত, যখন একটি নার্ভ ইম্পালস নিউরনের মধ্য দিয়ে আসে, তখন নিউরনের মধ্যে থাকা ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়, যার কারণে ক্যালসিয়ামের ইনফ্লাক্স হতে থাকে নিউরনের মধ্যে। ক্যালসিয়ামের
অ্যাসিড ভেসেলগুলোর উপর একটা অ্যাট্রাকটিভ ইনফ্লুয়েন্স থাকে। সে অ্যাসিটাইলকোলিন ভেসিকলগুলোর সাথে বাইন্ড করে, তাদেরকে নিউরনের মেমব্রেনের সাথে বাইন্ড হতে এবং ফিউজ হতে সাহায্য করে, যার কারণে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়ে সিনাপটিক ক্লেফটে চলে আসতে পারে। আবার এই অ্যাসিটাইলকোলিনের জন্য রিসেপ্টর সাইট থাকে সোডিয়াম চ্যানেলের মধ্যে। অ্যাসিটাইলকোলিন তখন এসে এই সোডিয়াম চ্যানেলগুলোর রিসেপ্টর সাইটের সাথে বাইন্ড করে, যার কারণে এই সোডিয়াম চ্যানেলগুলো খুলে যায় এবং মাসল ফাইবারের মধ্য দিয়ে সোডিয়াম ইনফ্লাক্স হতে থাকে। এই বিপুল পরিমাণ সোডিয়ামের ইনফ্লাক্সের কারণে একটি ডিপোলারাইজেশনের তৈরি হয় এবং পরবর্তীতে অ্যাকশন পটেনশিয়াল ডেভেলপ করে, যাকে বলা হয় এন্ড প্লেট পটেনশিয়াল। এরপর এই অ্যাকশন পটেনশিয়ালটা টি টিউবিউল বরাবর চলে যায়। তখন এই মাসেলের মধ্যে থাকা সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন রিলিজ হতে থাকে। এই ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম ট্রপোনিন আয়নের সাথে বাইন্ড করে। আমরা জানি যে অ্যাক্টিন মলিকিউলের মধ্যে মায়োসিনের জন্য বাইন্ডিং সাইট থাকে, যেখানে মায়োসিন বাইন্ড করতে পারে, কিন্তু এই ট্রপোনিন ওই বাইন্ডিং সাইটগুলোকে ঢেকে রাখে, যার কারণে মায়োসিন গিয়ে এই অ্যাক্টিনের সাথে বাইন্ড করতে পারে না। তো যখন ক্যালসিয়ামে সেই ট্রপোনিনের সাথে বাইন্ড করলো, তখন এই ট্রপোনিন মলিকিউলটার একটু স্লাইডিং হয়, সে একটু পাশে সরে যায়, যার কারণে মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন হয়ে যায়, যার কারণে মায়োসিন গিয়ে অ্যাক্টিনের সাথে বাইন্ড করতে পারে। ফলে থিন ফিলামেন্টগুলো থিক ফিলামেন্টের উপর স্লাইড করতে পারে এবং মাসেল কন্ট্রাকশন সম্পন্ন হয়। আবার যখন রিল্যাক্সেশনের সময় হবে, তখন এই ক্যালসিয়াম আয়নগুলো এখান থেকে আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামে চলে যায়। ক্যালসিয়াম আয়নগুলোর এখান থেকে সার্কোপ্লাজমিক রেটিকুলামে চলে যাওয়ার কারণে এই ট্রপোনিন আবার মায়োসিন বাইন্ডিং সাইট অফ অ্যাক্টিন ফিলামেন্টকে ঢেকে দেয়, যার কারণে মায়োসিন আবার ডিটাচড হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে মায়োসিনের মধ্যে থাকা এটিপিও হেল্প করে মায়োসিনকে অ্যাক্টিন থেকে ডিটাচড হওয়ার জন্য। আমরা তো স্কেলিটাল মাসল কন্ট্রাকশনের প্রসেস বুঝলাম, কিন্তু এখন এই ব্যাপারটিকে আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি? When an action potential spreads over the nerve terminal, voltage-gated calcium channels open and allow calcium influx from synaptic space to interior of nerve terminal. Calcium exerts an attractive influence on acetylcholine vesicles. Acetylcholine vesicles fuse to neural membrane and by exocytosis empty their acetylcholine to synaptic space. Acetylcholine binds with acetylcholine receptors located in the mouth of subneural clefts. Acetylcholine gated ion channels open for influx of sodium. Sodium influx creates a positive potential change inside the muscle fiber. Generation of end plate potential. Generation of action potential in muscle fiber, inward spread of depolarization along T-tubules, release of calcium from sarcoplasmic reticulum, binding of calcium to troponin C, uncovering myosin binding sites of F-actin, formation of cross linkage and sliding of thin on thick filaments producing muscle contraction. Steps of skeletal muscle relaxation: calcium pumped back to the sarcoplasmic reticulum, release of calcium from troponin C, cessation of interaction between actin and myosin. আমাদের আজকের আইটেমের পড়া এই পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই আইটেম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।